বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারে দেওয়া সকল স্বাস্থ্য বিধিগুলো মেনে এখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে মার্চ মাস প্রায় শেষের দিকে। আমি আশা করছি তোমরাও সবাই সময়ের সাথে তাল মিলিয়ে লেখাপড়া করে যাচ্ছ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি নির্ধারণ করা হয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অ্যানিম্যাল আইডেন্টিটি থেকে আমি প্রতীক প্রাণী রুই মাছ নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি কিন্তু দ্বিতীয় বর্ষ অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের জন্য নির্ধারণ করা। তবে প্রথম বর্ষ শিক্ষার্থীরা, তোমাদেরকেও আমার পূর্বেই অবগত করা আছে যে তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে, লাইভের ক্লাসগুলো তোমরা অবশ্যই উপস্থিত থাকবে, কারণ তোমরা সবাই অবগত আছো তোমাদের 2 বছর একই বই পড়ানো হয়। আর যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি তা উভয় জন্যই মানে 2 বছর অর্থাৎ 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষ উভয়ের জন্য এটা কমন অধ্যায়। এবং যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্য যদিও সেটি রিভিশন ক্লাস, কিন্তু প্রথম বর্ষের জন্য প্রথম ক্লাস। তো তোমরা অবশ্যই ক্লাস শুরু করার পূর্বেই বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সব নিয়ে রেডি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো নেটে খুবই প্রবলেম চলছে কিছুদিন ধরে। এখন কি আমাকে কথা শোনা যাচ্ছে কি না? আর ক্লাসের বোর্ডে যে ছবিটি দেওয়া আছে, তোমরা ছবিটি দিয়ে অনেক পরিচিত হয়ে গেছো। আর বিশেষ করে এমন একটি পরিচিত মাছ তোমাদের অধ্যায়ে সন্নিবেশ করা হয়েছে, যে মাছটি তোমরা প্রতিনিয়তই মানে ভালোভাবে চিনে রেখেছো, যা আমরা প্রায় সময় খেয়ে থাকি শিক্ষার্থীরা। আর সেই মাছটি হলো সায়েন্টিফিক নাম লেবিও রোহিতা। শিক্ষার্থীরা, আজকে কিন্তু এই রুই মাছ অধ্যায় অর্থাৎ টপিকটি মানে তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়ে 3টি প্রতীক প্রাণী ছিল। প্রথমে আমি পড়িয়েছিলাম হাইড্রা, তারপরে হচ্ছে ঘাস ফড়িং প্রতীক প্রাণী ঘাস ফড়িং, এবং এখন হচ্ছে রুই মাছ, যা আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদেরকে বলছি, যারা লাইভে উপস্থিত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও উপস্থিত হতে পারোনি তারা খুব দ্রুত সংযোগ হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক উপস্থিতি দ্রুত। মনিকা ভৌমিক, তোমাকে আমি দেখতে পাচ্ছি। রকি আলম দীপু, তোমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সামিয়া রহমান, ফাইজা, আফরিন করিম, তারপর জাহিদুল ইসলাম জাহিদ, মল্লিকা ভৌমিক মলিন। আচ্ছা, এখানে এখন উপস্থিত তোমরা জানি এখন লাঞ্চ টাইম, তারপরেও তোমরা দ্রুত সংযুক্ত হয়ে যাও। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অবগত করছি যে রুই মাছ অধ্যায়টি আজকে আমি শেষ করব। অর্থাৎ এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম, আমি সেইটুকু সংক্ষিপ্ত আলোচনা করে আমি মূল টপিকে যাব। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম কি রুই মাছ কি, রুই মাছের শ্রেণীবিন্যাস। আমাদের অবশ্যই মনে আছে রুই মাছের প্রাকৃতিক, রুই মাছের পরিবেশ, তার আবাসস্থল, তারপরে হচ্ছে তার স্বভাব, তার দৈহিক গঠন, তার দেহের অঙ্গাণুর মধ্যে যে পটকা, তার সাইক্লোয়েড আইস নিয়ে আইসের বয়স নির্ণয় করার ক্ষেত্রে আইসের ভূমিকা, মাছের বয়স নির্ণয়ের ক্ষেত্রে আইসের ভূমিকা, শ্বসন অঙ্গ, শ্বসন প্রক্রিয়া, তারপরে হচ্ছে তাদের এই ছিল, তারপরে পার্থক্য, হৃৎপিণ্ড গঠন, তারপরে এই যে বিভিন্ন টপিকগুলো আমি তুলে ধরেছিলাম। তো তাদের জীবনচক্র তোমরা অনেক কিছুই জেনেছো। আমি আশা করব তোমরা সেগুলো ভালোভাবে বাসায় পড়বে। আর আজকে আমি রুই মাছের সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে শিক্ষার্থীরা রুই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণ এবং রুই মাছের গুরুত্ব। শিক্ষার্থীরা, সংক্ষেপে আমি সেই রুই মাছের গুরুত্ব এবং প্রাকৃতিক সংরক্ষণ নিয়ে আজকে আমি আলোচনা করব। তারপরে যদি একটু সময় পাই তাহলে এই অধ্যায়ে যা তোমাদেরকে পড়েছিলাম সেখান থেকে কিছু জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকো। আমি এখনই তোমাদেরকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবিদা সুলতানা,
মনে হয় একটু লেট করে ফেলেছো। আচ্ছা, সাউন্ড সব ঠিক আছে কিনা আমাকে জানাবে। আর আমি যখন বোঝাবো তখন অবশ্যই রিপ্লাই করবে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমি এখন ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, রুই মাছ প্রাকৃতিক সংরক্ষণ সম্পর্কে যদি আমি বলি, তাহলে তোমরা অবশ্যই জানো যে রুই মাছ হচ্ছে অত্যন্ত সকলেরই প্রিয় মাছ, আমরা সবাই জানি। আর রুই মাছ হচ্ছে একটি পরিচিত মাছ, এটা স্বাদু পানির মাছ, আমরা সবাই জানি। আর এই রুই মাছ সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এটা খুব দ্রুত বর্ধনশীল। আর এই রুই মাছের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে হালদা নদী। হালদা নদীকে কেন জিন ব্যাংক বলা হয় সেটা কিন্তু আমাদের অনেকবার বোর্ড কোশ্চেন এসেছিল। আমার আজকে আলোচনার মধ্যে সেই কথাটিও তোমরা পাবে, সেটার ব্যাখ্যাটাও পাবে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে রুই মাছ সম্পর্কে আরও কিছু তোমাদেরকে আমি আলোচনা করব। তো সেটা হচ্ছে, দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রোটিন হচ্ছে আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রোটিন তো দুই ধরনের, আমরা সবাই জানি, প্রাণীজ প্রোটিন আর এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিনটা আমরা কোথা থেকে পাই? বিভিন্ন ধরনের ডাল, বিচি, যেমন সিমের বিচি, ডাল, বিভিন্ন ধরনের ডাল, মসুর ডাল, খেসারি ডাল ইত্যাদি যত রকমের ডাল আছে, তারপর যত রকমের সবজি বিচিগুলো আছে, সেগুলো থেকে আমরা কিন্তু প্রোটিন পাই, সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। কিন্তু আমাদের দেহের প্রোটিনের একটা বিরাট অংশ পূরণ করে থাকে মাছ। মাছ থেকে আমরা প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, প্রোটিনের যে ঘাটতি আমাদের পূরণ হয় মাছ থেকে। এক সময় কিন্তু মাছকে বলা হতো মাছে ভাতে বাঙালি, এখন কিন্তু সেটা আর বলা হচ্ছে না। কারণ কি, এখন কিন্তু এক সময় প্রতিটা পরিবারে, গ্রাম অঞ্চলে প্রতিটা পরিবারেই দেখা যেত যে তাদের পুকুর, নিজস্ব একটি পুকুর ছিল, সেখান থেকে তারা মাছ চাষ করতো এবং সেখান থেকে প্রয়োজনীয় তাদের খাদ্য হিসেবে গ্রহণ করার পর অতিরিক্ত মাছ তারা বিক্রি করার সুযোগ পেত। এখন এর প্রতিবন্ধকতার কারণ হচ্ছে, আমরা সবাই অবগত আছি, জনসংখ্যা বৃদ্ধি। আমাদের যে হারে জনসংখ্যা বেড়েছে সেই হারে কিন্তু জমি জমা বাড়ছে না, আমাদের যে ম্যাপ অর্থাৎ বাংলাদেশের যে ভূখণ্ড সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু ভূখণ্ডের উপর জনসংখ্যার চাপটা বৃদ্ধি পাচ্ছে। এখন এই অল্প জায়গার মধ্যে এত জনসংখ্যার ঘাটতি, জনসংখ্যার জন্য যে মাছের ঘাটতি সেটা পূরণ করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে, যে অল্প জলাশয়ে কিভাবে অধিক পরিমাণে মৎস্য চাষ করে আমাদের প্রোটিনের চাহিদাটা মেটানো যায়। শিক্ষার্থীরা, সেই দিক থেকে চিন্তা করলে রুই মাছ অতি গুরুত্বপূর্ণ একটি মাছ, যে মাছকে চাষ করলে আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তাদের দৈহিক বৃদ্ধি ঘটে এবং আমাদের যে প্রোটিনের যে চাহিদা, সেই চাহিদাটা খুব দ্রুত আমরা এই রুই মাছ থেকে মেটাতে পারি। অন্যান্য মাছের তুলনায় রুই মাছের বৃদ্ধিটা অনেক তাড়াতাড়ি হয়। আর যেহেতু এটা কার্প মাছ, তাই অন্যান্য মাছের সাথে আমরা এই রুই মাছকে এটা আমরা চাষ করতে পারি খুব সহজে নদীতে। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, এখন আমি ওয়ালাইকুম সালাম সুয়েবুল হাসান, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে দেখো, আমি পৃথিবীর যে হারে বাড়ছে জনসংখ্যা, আমি তো তোমাদেরকে সেটাই বললাম। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের দেশে যে বিভিন্ন ধরনের হাওর বাওর, নদী নালা, খাল বিল, এই যে জায়গাগুলো যে দখল হয়ে যাচ্ছে জনসংখ্যার বিস্ফোরণের কারণে, তাদের অন্যান্য চাহিদা পূরণ করতে গিয়ে শিল্প কারখানা এগুলো বৃদ্ধি করতে হচ্ছে, বসত বাড়ি নির্মাণ করতে হচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের নদীর উপর একটা বিশাল চাপ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন ধরনের গৃহস্থলী আবর্জনাগুলো নদীর আশেপাশে ফেলা হচ্ছে, ফলে নদীটা সংকীর্ণ হয়ে আসছে। ফলে মাছের যে আবাসস্থল সেটা একদমই ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমি যেহেতু রুই মাছ নিয়ে আলোচনা করছি শিক্ষার্থীরা, রুই মাছ সবচেয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবচেয়ে উপযুক্ত স্থানটা হলো হালদা নদী। কারণ হালদা নদী যে শুধুমাত্র একটা রুই মাছের আবাসস্থল সেটা না, সেখানে জোয়ার ভাটা, সেটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেখানে প্রতিনিয়ত জোয়ার ভাটা হয়। আর রুই মাছের জন্য এই জোয়ার ভাটা এবং এই হালদা নদীর যে পরিবেশটা, সেটা তার আবাসস্থলের সবচেয়ে উপযুক্ত পরিবেশ এবং সেখানে তার ডিম পাড়ার জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে এই হালদা নদী। হালদা নদীর মধ্যে যদি শুধুমাত্র সেখান থেকে মৎস্য চাষিরা যে শুধুমাত্র পোনাটা যে সংগ্রহ করে তা নয়,
সেখান থেকে তারা নিষিক্ত ডিমটাও সংগ্রহ করে থাকে এবং সেই নিষিক্ত ডিমটা নিয়ে অন্যান্য জলাশয়ে সেই নিষিক্ত ডিমটাকে যদি অন্যান্য জলাশয়ে নিয়ে যদি চাষ করা হয়, দেখা যাচ্ছে যে সেই নিষিক্ত ডিম থেকে মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা, কিন্তু দুঃখের বিষয় হলো হালদা নদী কিন্তু এখন আর আগের মতো নেই। চারপাশে শিল্প কারখানা গড়ে উঠে সেই হালদা নদীর বিষাক্ত করে নদীগুলো বিষাক্ত হয়ে গেছে। শিল্প কারখানা বর্জ্যগুলো হালদা নদীর উপর পড়াতে সেই নদীর পরিবেশটা বিনষ্ট হয়ে গেছে, প্রায় বিনষ্ট হওয়ার পথে। আর সেখানে কিন্তু যে মা রুই মাছগুলো আছে, সেই মা রুই মাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে ধরা হয়। তো মা রুই মাছগুলো যদি চাষিদের মৎস্য চাষিদের মাধ্যমে যদি মা রুই মাছগুলোকে যদি ধরে ফেলা হয়, তাহলে আমরা অনেক রেণুপোনা ডিম থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ফলে মাছের চাহিদাটা হুমকি সম্মুখীন হয়ে গেছে রুই মাছের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আরও কিছু আলোচনা করব ধাপে ধাপে। তার আগে তোমরা লক্ষ্য করো, আমি আজকে যে অংশটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, অর্থাৎ ন্যাচারাল কনজারভেশন। শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও ন্যাচারাল কনজারভেশন। ন্যাচারাল কনজারভেশন হ্যাঁ, আমি আজকে আলোচনা করব যে টপিকটা, সেটা হচ্ছে ন্যাচারাল কনজারভেশন অফ রুই মাছ। আচ্ছা, অথবা ন্যাচারাল কনজারভেশনের অপর নাম কি শিক্ষার্থীরা? হচ্ছে রুই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণ। রুই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণ। আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করবে যে বিগত বছরে কোশ্চেনগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ এই প্রশ্নটি কতবার এসেছিল। তো শিক্ষার্থীরা গুরুত্ব দিবে এবং আশা করব তোমরা জানো যে একটি সৃজনশীল প্রশ্নের মধ্যে ঘয়ে এক্ষেত্রে ব্যবহারের দিকটা কিন্তু তুলে ধরা হয়। সেই ক্ষেত্রে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, রুই মাছের গুরুত্ব, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো, তবে একটু ভালো নাম্বার পেতে হলে আমাদেরকে আরও বেশি মনোযোগ হতে হবে, সেই বিষয়টি তোমরা লক্ষ্য করো। তো আমি তোমাদেরকে তুলে ধরা হচ্ছে যে হালদা নদীকে, এই ক্ষেত্রে তোমরা একটি প্রশ্ন লিখে রাখতে পারো, হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি নামে পরিচিত। হ্যাঁ, হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয় কেন? তাহলে হালদা নদীকে তোমরা এখানে একটা প্রশ্ন লিখে রাখো, হালদা নদীকে, এটা প্রায় আসে, হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক, প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয় কেন? এই প্রশ্নটা আমি এখন যখন এই রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ নিয়ে আলোচনা করব, তার ভিতরে এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাই প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে এখনই লিখে ফেলো যে হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয় কেন? আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করছি তোমরা এটা লিখে ফেলছো প্রশ্নটা। এখন দেখো কেন বলা হয় সেটা আমি তোমাদেরকে কারণটা ব্যাখ্যা করছি। হ্যাঁ, হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক মৎস্য খনি বলা হয় কেন? হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো আমি বাংলাদেশে প্রায় বড় বড় অনেক নদী আছে এবং মূল শাখা নদী ছাড়াও আরও বিভিন্ন ধরনের নদী বাংলাদেশে রয়েছে, কারণ আমাদের দেশটা তো নদীমাতৃক দেশ। তোমরা জানো যে বাংলাদেশে বিশাল অনেক নদীমাতৃক
দেশ আমাদের বাংলাদেশ, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের দেশে অনেক নদী রয়েছে, বড় বড় এবং শাখা নদী, অনেক নদী রয়েছে। কিন্তু তার মধ্যে হালদা নদীকে কেন প্রাকৃতিক জিন ব্যাংক বলা হচ্ছে, সেটাই আমার প্রশ্ন। তো শিক্ষার্থীরা দেখো, এই হালদা নদী, বড় বড় নদী আছে এবং বড় বড় নদীগুলো হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র। এই বড় বড় নদীগুলোর মধ্যে কিন্তু রুই মাছ কী করে সেখানে প্রজনন ক্ষেত্র, অর্থাৎ ডিম পাড়ে এবং সেখান থেকে রেণুপোনা তৈরি হয়। তার ভিতরে হালদা নদীটা হচ্ছে উপযুক্ত নদী। তো শিক্ষার্থীরা দেখো কেন বলা হচ্ছে, এই যে এর মধ্যে, এই কারণ হালদা নদীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যে একমাত্র মানে প্রাকৃতিক জিন ব্যাংক, শুধু এই জন্যই না, এটা যে একমাত্র একটি বড় মানে রুই মাছের জন্য একটি কমফোর্টেবল নদী, কারণ হচ্ছে এখানে প্রতিদিনই এখানে জোয়ার ভাটা হচ্ছে এবং অন্যান্য নদীর তুলনায় এই হালদা নদীর জোয়ার ভাটাটা প্রায় মানে প্রতিদিনই হচ্ছে। এই প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক নদী হিসাবে এটা, অর্থাৎ হালদা নদী বাংলাদেশের একমাত্র নদী, একমাত্র দেশি নদী যেখানে একমাত্র জোয়ার ভাটা নদী, এবং সেখানে মাছ চাষিরা শুধুমাত্র যে রুই মাছের পোনাটাই সংগ্রহ করে তা নয়, সেখানে কী হচ্ছে নিষিক্ত ডিম সংগ্রহ করতে পারে এবং সেই নিষিক্ত ডিমটা নিয়ে বিভিন্ন জলাশয়ে তারা কী করতে পারে, সেখান থেকে রুই মাছের পোনা তৈরি করতে পারে এবং সেই পোনাগুলো অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করা মাছের তুলনায় এই হালদা নদীর নিষিক্ত ডিম থেকে পোনা যেটা আমরা চাষিরা তৈরি করছে, মানে মৎস্য চাষিরা, সেই পোনাগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। তো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং মৎস্য চাষিদের সেই প্রোটিনের যে একটা ঘাটতি সেটা পূরণ করতে পারে খুব সহজে। তাহলে দেখো, যেহেতু এটা খুব দ্রুত এবং বেশি অন্য জায়গার তুলনায় সংগৃহীত মানে পোনাটা থেকে পোনা তৈরি হয়, হ্যাঁ, এবং এই জন্য হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ খনি বলা হয়ে থাকে। এইভাবে তোমরা উত্তরটা লিখবে, এইভাবে লিখলেই তোমরা এখানে অনুধাবন প্রশ্নের 2 পেয়ে যাবে। শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু দেখো, এই নদীটা সহ হালদা নদী সহ নানান স্থানে কিন্তু রুই মাছের প্রাকৃতিক বিচরণ স্থানগুলিকে মৎস্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু রুই মাছের সংরক্ষণের ব্যাপারে বিজ্ঞানীরা অত্যন্ত মনোযোগী হয়েছে। কারণ কি? কারণ আমি তোমাদেরকে বারবার একটি কথা স্মরণ করে দিতে চাচ্ছি, অন্যান্য মাছের তুলনায় রুই মাছের যে একটি বিশেষ গুণ, সেটা হচ্ছে দ্রুত বর্ধনশীল। তাই প্রোটিনের এই বিশাল জনগোষ্ঠীর প্রোটিনের উৎস হিসাবে রুই মাছের প্রতি বিজ্ঞানীরা অধিক মনোযোগী হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, এখন আমি সেই প্রেক্ষিতে তোমাদেরকে আমি তুলে ধরবো যে, আর এই জন্য কিন্তু অন্তত বিশুদ্ধ রুই মাছের, এখন দেখো শিক্ষার্থীরা, এই রুই মাছের আবাসস্থল সংরক্ষণের দিকে বিজ্ঞানীরা খুব মনোযোগ দিয়েছেন। অভ্যন্তর নদীগুলো থেকে প্রাকৃতিক রুই মাছ পাওয়া খুবই দুরূহ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা, এই কারণে অন্তত বিশুদ্ধ রুই মাছ সংরক্ষণ করার দিকে নজর দিয়েছেন এই বাংলাদেশের অনেক যে মৎস্য চাষিরা এবং বিভিন্ন বিজ্ঞানীরা। আর সেই মানে রুই মাছের প্রকৃত স্বাদটা পাওয়ার জন্য হালদা নদীকেই আবারও বেছে নেওয়া হচ্ছে। এখন কিভাবে এই হালদা নদীকে সংরক্ষণ করা যায় এবং রুই মাছের যে আবাসস্থলগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেটা দিকে বিজ্ঞানীরা খুবই মনোযোগী হয়েছেন এবং দেশের মৎস্য বিশেষজ্ঞরা যারা আছেন এখন নিয়োজিত, তারা সবাই হালদা নদীর প্রতি অত্যন্ত সচেতনতার দৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এখন আমরা মূল টপিকে আসছি, আর সেটা হচ্ছে ন্যাচারাল কনজারভেশন, অর্থাৎ রুই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণ। তো শিক্ষার্থীরা, আমি আপাতত এটা মুছে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আচ্ছা শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে একটু অবগত করো যে লেখাটা কি এখনও কি বোঝা যাচ্ছে কিনা, না ঝাপসা হয়ে গেছে? আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি এখন কিন্তু কিছু পয়েন্টস লিখব, পয়েন্টসগুলো লিখব। আশা করছি তোমরা আমার সাথে সাথে পয়েন্টসগুলো অবশ্যই লিখবে। এবং এখন আমি দেখছি হালদা নদী সংরক্ষণের কিছু সমস্যা। তা হালদা নদীকে প্রাকৃতিক, এটা আমি মুছে ফেললাম।
হালদা নদীতে হ্যাঁ, নদী সংরক্ষণের কিছু সমস্যা আছে। তাহলে দেখো আমি আবার না মুছলে হতো, এটা হালদা নদী সংরক্ষণ করতে মনোযোগী হয়েছেন, কিন্তু এই সংরক্ষণে কিছুটা সমস্যা আছে। এই সমস্যাগুলো কি আমরা সেটা একটু বিবেচনায় এনে দেখি যে হালদা নদী সংরক্ষণের ব্যাপারে বিজ্ঞানীরা এবং বা অত্যন্ত যে আমাদের দেশে যারা এই গুরুত্বপূর্ণ কাজটার দিকে মনোযোগী হয়েছেন, তারা মনোযোগী হওয়ার পরে দেখলেন যে এখানে সংরক্ষণে কিছুটা সমস্যা আছে। সেই সমস্যাগুলো কি আমাদের জানা দরকার। তো শিক্ষার্থীরা সেই সমস্যাটা আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে, দেখো যে হালদা নদীর চারপাশে অনেক কলকারখানা গড়ে উঠেছে। তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম অনেক কলকারখানা। যখন এই নদীটাকে রুই মাছের উপযুক্ত পরিবেশ হিসেবে সংরক্ষণ করার দিকে মনোযোগ হলো, তখন দেখা গেছে অনেক প্রতিকূলতাও বের হয়ে আসছে। সেটা হচ্ছে হালদা নদীকে কেন্দ্র করে আশেপাশে অনেক বড় বড় কলকারখানা গড়ে উঠেছে, যার বজ্রগুলো প্রতিনিয়ত হালদা নদীর মধ্যে পড়ছে। ফলে নদীর পানির পরিবেশটা খুব দ্রুত দূষণযুক্ত হচ্ছে। অন্যদিকে হালদা নদীর থেকে অনেক মৎস্য চাষিরা এবং অনেক দুষ্কৃত লোকেরা সেখান থেকে রুই মাছগুলোকে ধরে ফেলছে। ফলে রুই মাছগুলো যখন 2 বছর পরে তারা কিন্তু পরিপূর্ণতা লাভ করে এবং জুন জুলাই মাসে এরা ডিম পায়। সেই ডিম পাড়ার আগেই যদি তাদেরকে ধরে ফেলা হয়, তাহলে কিন্তু লক্ষ লক্ষ ডিম, প্রতিটা মাছ থেকে যে লক্ষ লক্ষ ডিম, প্রায় হালদা নদীতে 2 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত এক একটা মা মাছ তারা কি করে ডিম পারে। অথচ এই মা মাছগুলোকে যেহেতু ধরে ফেলতেছে, তাই কি হচ্ছে এরকম লক্ষ 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 ডিম আমরা থেকে বঞ্চিত হচ্ছে, এবং সেই লক্ষ লক্ষ প্রতিটা ডিম থেকে কতগুলো মাছ উৎপন্ন হতো সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছে। এটা হলো প্রতিবন্ধকতা। তাহলে হালদা নদী সংরক্ষণে কিছু সমস্যা আমরা মোটামুটি জেনে গেলাম। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, নদী সংরক্ষণ পদক্ষেপের ক্ষেত্রে আমরা দেখে নিই নদী সংরক্ষণের পদক্ষেপ। এখন এই নদী সংরক্ষণ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটাই হচ্ছে নদী সংরক্ষণ পদক্ষেপ। তাহলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা। আমরা তো জানি মাছ আমাদের রূপালী সম্পদ, এটা আমাদের সবাই জানা আছে যে মাছ হচ্ছে আমাদের একটা রূপালী সম্পদ। তারপর নানান ধরনের প্রাকৃতিক এবং মানুষের কারণে, সৃষ্টির কারণে কিন্তু আমাদের এই বাংলাদেশের রুই জাতীয় মাছসহ অনেক প্রজাতির মাছগুলো হুমকি স্বরূপ হয়ে গেছে। তো শিক্ষার্থীরা এই সম্পদটা যত আমাদের খুব দ্রুতই রক্ষা করা উচিত, তাই না শিক্ষার্থীরা? তো প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছ এই সংরক্ষণ করার জন্য আমাদের কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে আমরা জানি আমাদের রূপালী সম্পদ হচ্ছে মাছ। আমি আবারও বলছি আমাদের রূপালী সম্পদ হচ্ছে মাছ। এই মাছ মনুষ্য সৃষ্টির কারণে, মনুষ্য সৃষ্টি কোনটা আমি যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে এই হালদা নদী ঘিরে এবং বিভিন্ন বড় বড় নদীগুলো চারপাশে শিল্প কারখানা গড়ে উঠেছে, যার বর্জ্যগুলো প্রতিনিয়ত পানিতে পড়ছে এবং পানির পরিবেশটা খুব দ্রুত নষ্ট হচ্ছে। তাহলে এটা মানুষ সৃষ্টির কারণ। এছাড়া বিভিন্ন দৈনিক যে গৃহস্থলী আবর্জনা, এগুলোও কিন্তু সেই নদীর আশেপাশে ফেলে ভরাট করা হচ্ছে, এবং সেখানে এক সময় দেখা যাচ্ছে যে যেটা নদীর স্রোত বহমান ছিল, সেই জায়গাটা প্রতিনিয়ত গৃহস্থলী আবর্জনাগুলো পড়তে সেখানটা মাটির কিছুটা পানিটা স্রোত কমে সেখানে পরবর্তীতে সেখানে আবাসস্থল গড়ে উঠেছে। তো এই যে এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ। এছাড়া কি হচ্ছে, এছাড়া মনুষ্য সৃষ্টি কারণ এবং নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই মানে মাছের প্রজাতিগুলো আজ হুমকি সম্মুখীন। তাহলে আমাদের কি করতে হবে? এই সম্পদ রক্ষা করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করতে পারি শিক্ষার্থীরা? এখন আমি কিভাবে রক্ষা করতে পারি সেই হিসেবে তোমাদেরকে এবার আমি কিছু পয়েন্টস তুলে ধরছি। তোমরা প্রত্যেকটা পয়েন্টসগুলো তোমরা খাতায় লিখে ফেলো আর ব্যাখ্যাটা আমার সাথে একটু মিলিয়ে নাও। প্রথম পয়েন্টসটা লিখে নাও। একটা হচ্ছে আমরা দেখতে পারি কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, অর্থাৎ এই নদী সংরক্ষণের পদক্ষেপ। নদীটা যদি সংরক্ষণ করতে পারি, আমরা যদি নদীটা সংরক্ষণ করতে পারি, তাহলে তো আমরা কি মাছগুলো অনায়াসে সংরক্ষণ হবে। তাহলে নদী সংরক্ষণের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? প্রথম পয়েন্টটা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে মাছের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্রটাকে সংরক্ষণ করতে হবে।
মাছের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এই পয়েন্টসটা তোমরা এক্ষুনি লিখে ফেলো। আচ্ছা, তাহলে মাছের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র সংরক্ষণ তোমরা বুঝতে পেরেছ। আবাসস্থল যেহেতু মাছ জলে অবস্থান করে, তাহলে যেই পরিবেশে অর্থাৎ রুই মাছের জন্য যে পরিবেশটা সবচেয়ে উপযুক্ত সেই আবাসস্থলটাকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং প্রজননের আগেই যেন মাছগুলো ধরা না পড়ে এবং সেটা কোনো রকমের বিপদ সম্মুখীন না হয়, সেক্ষেত্রে আমাদেরকে সেটা সতর্ক থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি? অবশ্যই আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, রুই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণের জন্য আমরা এই ক্ষেত্রে বড় বড় নদ নদী এবং প্লাবনভূমির প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলোকে সঠিক সীমানা নির্বাচন করতে পারি এবং সেটাকে আমরা মৎস্য অভয়াশ্রম তৈরি করে সেখানে কি করতে পারি, মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে পারি। শিক্ষার্থীরা, তাছাড়া কি করতে পারি, রুই জাতীয় মাছের প্রাকৃতিক উৎস ঠিক রাখার জন্য আমরা প্রথমেই হালদা নদীটাকে সংরক্ষণ করতে পারি। আর আমরা তো জানি যে হালদা নদী থেকে রুই জাতীয় মাছের ডিম সরাসরি সংগ্রহ করা হয়। আর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে যে এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? অবশ্যই হালদা নদী। এটা একটি এমসিকিউ আসতে পারে। তোমরা মনে রাখবে যে হালদা আবাসস্থল হিসাবে হালদা হচ্ছে এশিয়ার, শুধুমাত্র বাংলাদেশের, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে এশিয়ার মধ্যে কি হচ্ছে, এটা এশিয়া বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে এই হালদা নদী। তাহলে আমরা আরেকটি পয়েন্টস লিখে ফেলতে পারি, সেটা হচ্ছে মা মাছ আহরণ করা বন্ধ করা। মা মাছ আহরণ করা বন্ধ করতে হবে। আচ্ছা, এটা আরেকটি পয়েন্টস। তাহলে মা মাছ আহরণ করা বন্ধ করতে হবে। তোমরা ভালো করে জানো যে প্রজনন ঋতুটা হচ্ছে কি, আমরা জানি যে মাছের যে ডিম পাড়ার সময় প্রজনন ঋতুটা হচ্ছে জুন জুলাই মাসে, যখন প্রচুর বৃষ্টিপাত হয়। তখন আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছিলাম যে অগভীর কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং ঘোলা পানি, সেরকম পরিবেশের মধ্যেই কিন্তু মা মাছগুলো ডিম পাড়ে জুন জুলাই মাসের দিকে। তাহলে মা মাছটা সেই সময় যেহেতু ডিম পাড়ে, তাই আমরা কি করব, মা মাছকে জুন জুলাই মাসে অর্থাৎ ডিম ছাড়া ঋতুতে এই ডিমওয়ালা মাছগুলোকে ধরা বন্ধ করতে হবে। শুধু বন্ধই না, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কেউ যদি সেই মা মাছগুলোকে ধরে ফেলে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে মা মাছগুলোকে আহরণ করা থেকে আমরা কিছুটা মাছকে রক্ষা করতে পারবো। তো শিক্ষার্থীরা, ডিম ছাড়ার সুযোগ দিলে একটি মাছ থেকে আমরা জানি যে লাখ যদি মা মাছটাকে যদি আমরা ধরা থেকে বন্ধ করতে পারি, তাহলে আমরা জানি যে এক একটা মাছ থেকে লাখ ডিম পারে। আর প্রতিটা ডিম থেকে অনেক রেণুপোনা উৎপন্ন হয়, যা খুব দ্রুত আকারে বৃদ্ধি পায় এবং 2 বছরের মধ্যে একটি পরিণত প্রায় 2.5-3 কেজির ওজনের মাছ হয়ে যায় এবং ওজনের আমরা প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারি। তো শিক্ষার্থীরা, তাই মৎস্যজীবীদের তালিকা প্রণয়ন করে আমরা কি করব, প্রজনন মৌসুমে খাদ্য নিরাপত্তা প্রদানের মাধ্যমে মা মাছ আহরণ করা বন্ধ করব। তো এইটা একটা পয়েন্ট হতে পারে। শিক্ষার্থীরা, পরবর্তীতে আরও কিছু পয়েন্ট তোমরা লিখে নাও। তা আমরা আরও কিছু পয়েন্টস আমরা লিখে ফেলতে পারি। সেটা বিষ প্রয়োগ করা হয়, অনেক সময় মাছ ধরার জন্য বিষ প্রয়োগ করা হয়, তো বিষ প্রয়োগ বন্ধ করা। তাহলে 3 নম্বর পয়েন্টসটা তোমরা লিখে ফেলো, বিষ প্রয়োগ বন্ধ করা। শিক্ষার্থীরা, তোমরা এই পয়েন্টসগুলো লিখে রাখো। তোমাদের বইয়ে নাও থাকতে পারে, কিন্তু তোমরা এই পয়েন্টসগুলো লিখে রাখো। পয়েন্টসগুলো জানা থাকলে উত্তরগুলো সহজেই লেখা যায়। তাহলে দেখো, বিষ প্রয়োগ বন্ধ করা। তাহলে তোমরা তো বুঝতেই পেরেছো, সরাসরি বিষ প্রয়োগ করা হয় জলাশয়ের মধ্যে। অনেক সময় বিশাল জলাশয়ে দ্রুত মাছগুলো পাওয়ার জন্য অনেক অসৎ ব্যবসায়ী আছে, যা মাছ চাষি আছে, বা অনেক অসৎ ব্যবসায়ী আছে যারা নাকি রাতের অন্ধকারে গিয়ে পুকুরের মধ্যে বা মাছের আবাসস্থলে
চলে গিয়ে বিষ ছড়িয়ে দিয়ে আসে এবং ভোর হওয়ার সময় তা মাছগুলো যখন বিষে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তখন ভেসে ওঠে, আর সেই সময় তারা এই মাছগুলোকে সংগ্রহ করে। তাহলে আমাদেরকে কী করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই বিষ প্রয়োগ করাটা বন্ধ করার দিকে সতর্ক হতে হবে। তাহলে শিক্ষার্থীরা বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার করাও বন্ধ করতে হবে। আরেকটা আছে বিস্ফোরক দ্রব্যাদি, লিখে ফেলো বিস্ফোরক দ্রব্যাদি প্রয়োগ, দ্রব্যাদির ব্যবহার বন্ধ করা, দুইটা ভিন্ন জিনিস। এটা তোমরা জেনে রাখো, বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার বন্ধ করা, এটা মানেটা কি তোমরা আর একটু লক্ষ্য করো। বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার বন্ধ করা, আচ্ছা হ্যাঁ ক্লিয়ার মিস। আচ্ছা সামিয়া আক্তার, মারিয়া, তোমরা কি আমার কথা বুঝতে পারছো, পড়াটা বুঝতে পারছো? তাহলে একটু জানাবে। আচ্ছা এখন দেখো শিক্ষার্থীরা, যেমন বিস্ফোরক দ্রব্যাদির মধ্যে আছে হাত বোমা, বন্দুক। হ্যাঁ এখন অনেকে আছে যে কি করে হাত বোমা বা বন্দুক, বিস্ফোরক দ্রব্যাদি হিসেবে হাত বোমা বা বন্দুক ইত্যাদি কিন্তু মাছকে উদ্দেশ্য করে তারা সেটা প্রয়োগ করে। ফলে দেখা যায় যে সেই উক্ত নদীতে শুধু নির্দিষ্ট মাছটি শুধু মরে না, সেই পরিবেশে বসবাস করা আরও অনেক মাছ মৃত্যুবরণ করে। তাহলে আমাদেরকে সেই বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার করাটা অবশ্যই বন্ধ করতে হবে। তাই বিস্ফোরক কঠোর, এবং সেই ব্যাপারে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। এই জাতীয় বেআইনি কাজ থেকে আমাদেরকে কঠোর ব্যবস্থা প্রয়োগ করতে হবে। এরপরে আমরা আরও কিছু পয়েন্ট দিতে পারি। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে লবণাক্ততা কমিয়ে আনা, লবণাক্ততা কমিয়ে আনা। আচ্ছা তোমরা লবণাক্ততা কমিয়ে আনার ব্যাপারটা তোমরা অবশ্যই জানো যে রাষ্ট্রীয় পরিকল্পনা অনুসারে যদি আমরা কি করতে পারি, ব্যবস্থাপনা এবং পদক্ষেপের মাধ্যমে আমরা কি করতে পারি যে শুষ্ক মৌসুমে পানির প্রবাহটা ঠিক রাখা এবং নাব্যতা বৃদ্ধির ব্যবস্থার মাধ্যমে লবণাক্ততাকে আমরা কি করতে পারি, কমিয়ে আনতে পারি। সেটা একটা পয়েন্টস হতে পারে। তারপরে আমরা আরও কিছু পয়েন্টস দিতে পারি। শিক্ষার্থীরা তোমরা আরও দূষণ রোধ করা, হ্যাঁ আরও কিছু পয়েন্টস আছে, অনেক পয়েন্টস আছে, তারপরেও আমি কিছু দিচ্ছি, তোমরা লিখে রাখো। দূষণ রোধ করা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা প্রায় সময় আসে। তো দূষণ রোধ করা, কীভাবে আমরা দূষণটা রোধ করতে পারি সেটা একটু জেনে নিই। তো দূষণ রোধ করার ব্যাপারটা হচ্ছে, শিক্ষার্থীরা দেখো প্রাকৃতিক প্রজননের উপযোগী যেমন ভৌত, রাসায়নিক এবং জৈবনিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি, নদীর পানির সব ধরনের দূষণ রোধ করার একটা ব্যবস্থা করতে পারি। নদীর পানি দূষণ রোধ করা অর্থাৎ নদীর, আমি যে বলছিলাম যে আশেপাশে বিভিন্ন ধরনের গৃহস্থলী আবর্জনা থেকে শুরু করে যে কোনো বর্জ্য আমরা নদীর মধ্যে যে নিক্ষেপ করি সেইগুলো হচ্ছে দূষণ, সেইটাকে রোধ করা বন্ধ করতে হবে। এছাড়া আমরা রুই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণের ক্ষেত্রে আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারি। বাজার দূষণ রোধ করতে পারি, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। শিক্ষার্থীরা বাজার নিয়ন্ত্রণ করা, আচ্ছা এইটার অর্থটা কি, বাজার নিয়ন্ত্রণ করা মানে কি? দেখো শিক্ষার্থীরা, আমরা জানি যে নির্দিষ্ট মাপের, অর্থাৎ রুই মাছের যে একটা মাছ আছে তার 9 ইঞ্চির নিচে, অর্থাৎ রুই মাছটা যদি 9 ইঞ্চির নিচে হয়, 9 ইঞ্চির নিচে কোনো মাছ বাজারজাত করা যাবে না। তো 9 ইঞ্চির নিচে যদি কোনো মাছকে সেটাকে পোনা হিসেবে ধরা হয়, তো পোনা ধরা সম্পূর্ণ আইনের অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এখন যদি আমরা বাজারে দেখে থাকি যে 9 ইঞ্চির নিচে কোনো মাছ সেখানে বিক্রি হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে একটা ব্যবস্থা নিতে হবে। তাহলে অসৎ ব্যবসায়ীরা এবং যারা এই কাজের সাথে দুর্নীতির সাথে জড়িত তারা উপযুক্ত শাস্তি পেলে এই কাজটি কখনো করবে না। তাহলে আমরা সেখানে বাজার নিয়ন্ত্রণটা আমরা করতে পারি। তো এইটা হচ্ছে আরেকটি পয়েন্টস আমরা দিতে পারি। এবং সেখানে এই মাছগুলো মেরে যদি আমরা সেটা বিক্রি বন্ধ করতে পারি এবং এই মাছগুলো ধরা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে দেখা যাবে যে 1 বছর পরেই সেই মাছগুলো অনেক বড় আকার, অনেক বড় আকার সাইজ করবে এবং 2 বছর পরে সেটা মানে 3 কেজি 4 কেজির ওজনের হয়ে যাবে। তাহলে আমরা সেখানে অনেক বেনিফিট পাবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে নদী কমিশন করতে পারি, আমরা নদী কমিশন গঠন করতে পারি। নদী কমিশন
কমিশন গঠন করা। আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টসটা। হ্যাঁ, এখন দেখো নদী কমিশন গঠন করাটা মানে কি। তো নদী কমিশনটা আমরা গঠন করার মাধ্যমে প্রজনন ক্ষেত্রগুলোকে ক্ষতিগ্রস্ত যে নদী অনেক সময় আমরা দেখি যে নদী কমিশন গঠন করে। তো এই নদী কমিশন গঠনের মাধ্যমে প্রজনন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয় নদী কমিশন গঠন করার মাধ্যমে। ক্ষতিগ্রস্ত এমন জায়গাগুলোতে অপরিকল্পিত সুইচ গেট, বাঁধ, সেতু বা বৃহৎ কোনো স্থাপনা যেন নির্মাণ করা না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীরা, এখন আমি উপরের দিকে পয়েন্টসগুলো লিখছি। তা এখন তোমরা আমার সাথে সাথে, আমি উপরের দিকে একটু মুছে ফেলছি, তোমরা লক্ষ্য করো। আমি আচ্ছা এখানেই মুছে আমি আবার উপর দিকে পয়েন্টস লিখছি। আর কিছু পয়েন্টস আছে, তোমরা পয়েন্টসগুলোকে অবশ্যই খাতায় লিখে ফেলবে, পয়েন্টসগুলো লিখে ফেলবে এবং আমার প্রশ্নগুলো তোমরা, আমার পয়েন্টসগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। নদী দখল না করা, 9 নম্বর পয়েন্টস তোমরা লিখো। নদী দখল না করা। হ্যাঁ, তাহলে বুঝতেই পেরেছো প্রশ্নটা দেখে, নদী দখল না করা অর্থাৎ প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন জায়গায় অপরিকল্পিত নদী যেন দখল না হয়। অর্থাৎ নদী দখল করে তো অনেক কিছু গড়ে উঠতেছে। এখন মাছের প্রজনন ক্ষেত্র যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলো যেন নদী দখল না হয় সেটা সর্বদাই আমাদের নজরে রাখতে হবে। এইটাই হচ্ছে নদী দখল না করা। তাহলে আমাদের কি হবে, রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণটা রক্ষা পাবে। শিক্ষার্থীরা, আমরা আরও পয়েন্ট দিতে পারি, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা। অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা, এই পয়েন্টসটা তোমরা লিখে ফেলো। আচ্ছা, তো শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন কি তোমরা অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, এখন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যেমন একই জলাশয়ে যেন অধিক বিভিন্ন টাইপের মাছ চাষ করা যায়, সেটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি। এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে বিভিন্ন মৎস্য চাষিদের মধ্যে ট্রেনিংয়ের ব্যবস্থার মাধ্যমে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিগুলো তাদেরকে শিখিয়ে দিতে পারি। তাতে দেখা যাবে একই জলাশয়ে হরেক রকমের মাছ আমরা উৎপাদন করতে পারছি। এইটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা। তাহলে সেটাও প্রাকৃতিক সংরক্ষণের একটা আওতায় পড়বে। শিক্ষার্থীরা, মৎস্যজীবীদের আমরা করতে পারি কি, উদ্ভিদকরণ করতে পারি। মৎস্য চাষিদেরকে আমরা উদ্ভিদ করতে পারি। মৎস্য চাষিদের উদ্বুদ্ধকরণ করতে পারি, হ্যাঁ, তাহলে দেখো করা। তাহলে মৎস্য চাষিদের উদ্বুদ্ধ করা কিভাবে আমরা করতে পারি শিক্ষার্থীরা? আমরা কি করতে পারি, উপযুক্ত নার্সারি নিয়ে আমরা মৎস্য চাষিদের উদ্বুদ্ধ আমরা করতে পারি কিভাবে? হ্যাঁ, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, কিভাবে আমরা করব, যে আমরা উপযুক্ত নার্সারি পুকুরে ব্যবস্থা করে দিতে পারি এবং সেখানে পোনা সংগ্রহ করা, রেণুগুলা কিভাবে বিক্রি করতে হবে এবং সহজীকরণের মাধ্যমে মৎস্য চাষিদেরকে কীভাবে সেই পোনাগুলোকে সংগ্রহ করবে, রেণু পোনাগুলোকে বিক্রয় করবে, সেই ব্যবস্থাটাকে আমরা মৎস্য চাষিদের মধ্যে একটা উদ্দীপনার ব্যবস্থা করে দিতে পারি এবং সেইভাবে আমরা কী করতে, প্রাকৃতিক এই মৎস্য সম্পদটাকে আমরা রক্ষা করতে পারি। এইটাও একটা হতে পারে। তারপরে শিক্ষার্থীরা, জনসচেতনতা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। জনসচেতনতা, আচ্ছা, এখন দেখো জনসচেতনতা মানে কি। যারা মৎস্য চাষি তারা তো আছেই, কিন্তু যারা মৎস্য চাষি না, তাহলে জনগণ, দেশের জনগণ সবাইকেই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কোন কারণে মাছগুলো ধ্বংস হচ্ছে এবং কী কারণে মাছগুলোকে রক্ষা করা যেতে পারে। আমরা মৎস্য চাষি না, কিন্তু আমরা যদি সেগুলো জানি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা সচেতনতা, আমাদেরকে একটা পরিবেশটা যে নষ্ট করলে যে মাছ
ধ্বংস হতে পারে, সেটা যদি আমাদের মধ্যে প্রচার করা হয়, সকলের মাঝে প্রচার করা হয়, তাহলে আমাদের অজান্তে যে ময়লাগুলো ফেলা হচ্ছে, যেমন প্রতিনিয়ত গৃহস্থলী আবর্জনাগুলো ফেলা হচ্ছে, সেই ব্যবস্থাগুলো যে আমরা তুলে ধরি, তাহলে কি হবে যে জনসচেতনতা এক ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে যে জনসচেতনতা সাধারণ যে মানুষকে যদি আমরা রুই মাছের চাষ সম্পর্কে একটা চাষের গুরুত্বটা জানাতে পারি, প্রজনন ক্ষেত্রগুলো, প্রজননক্ষম মাতৃ মাছের গুরুত্বটা বোঝাতে পারি, তারপর মাছের জীবনচক্র, মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো যদি আমরা জনগণকে সচেতন করতে পারি, এগুলো যদি আমরা তাদেরকে মাধ্যমে বিভিন্নভাবে আমরা কিভাবে করতে পারি, যেমন বিভিন্ন রকম রেডিও, টেলিভিশন, তারপরে হচ্ছে সংবাদপত্র, বিভিন্ন জনগণের হাতে তুলে পৌঁছায় দেওয়ার যে অবলম্বনগুলো আছে, সেগুলোর মাধ্যমে যদি আমরা এই প্রচারগুলো করি, তাহলে আমরা সকলেই মিলে কী করতে পারি, এই জনসচেতনতার মাধ্যমে রুই মাছের আবাসস্থল, প্রাকৃতিক সংরক্ষণটাকে আমরা সংরক্ষণ করতে পারি। তো শিক্ষার্থীরা, তারপরেও আছে, আরও অনেক আছে। নদীর গতি পরিবর্তন না করা, সেটাও একটা হতে পারে। নদীর গতি পরিবর্তন না করা, সেই পয়েন্টসটাও তোমরা তুলে ধরো। অনেক পয়েন্টস আছে। নদীর গতিপথ পরিবর্তন না করা, পরিবর্তন না করা, এটা একটা পয়েন্টস হতে পারে। তো নদীর গতিপথ কিভাবে পরিবর্তন হয়? হ্যাঁ শিক্ষার্থীরা, আমার প্রায় শেষের দিকে, তারপরে তোমরা একটু লিখে রাখো। নদীর গতিপথ যেমন নদীর যে ঝাঁক, তারপরে পানির উলট পালট, পানির স্রোতের গতিধারা, এবং এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় জৈবনিক, রাসায়নিক অনুঘটক, এগুলো কিন্তু মাছের প্রজননের বিশেষ পরিবেশ সৃষ্টি করে এবং ডিম নিষিক্ত করতে সাহায্য করে। এজন্য নদীর গতিপথ কোনোভাবে গতিপথটা পরিবর্তন যেন না হয়, সে ব্যাপারে প্রজনন ক্ষেত্রসমূহগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীরা, আইন প্রণয়ন এবং আইন যথাযথ প্রয়োগ, এটা একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্টস। আইন প্রণয়ন করা, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটাকে প্রয়োগের ব্যবস্থা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। তাহলে তোমরা লিখে রাখো, আইন প্রণয়ন ও আইন যথাযথ প্রয়োগ। আইন প্রণয়ন, আইন প্রণয়ন ও আইন কি করতে হবে? আইন যথাযথ প্রয়োগ। আইন যথাযথ প্রয়োগ। আইন প্রণয়ন করে বসে থাকলে হবে না, সেটাকে প্রয়োগের ব্যবস্থা করতে হবে। তাইলে আইন প্রণয়ন এবং আইন প্রয়োগের ব্যবস্থা। তাহলে কীভাবে? জাতীয় বৃহৎসর স্বার্থে মৎস্য সম্পদটাকে রক্ষা করার জন্য আমাদের কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং যথাযথ সেটাকে প্রয়োগের বাস্তবায়ন করতে হবে। সেটাই হচ্ছে আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমরা করতে পারি। তো এর ফলে কি হবে? একটি নতুন, এইভাবে আমরা কি করতে পারি? শেষ পর্যন্ত এই প্রণয়নের মাধ্যমে আমরা কি করতে পারি? এতে নতুন, সর্বোপরি আমাদের প্রাকৃতিক পরিবেশের জনগণ, শিক্ষার্থীরা, প্রাকৃতিক পরিবেশে এই প্রজননের ফলে আমাদের যে রুই মাছ এর যে জিনগত ভিন্নতা আছে, ভিন্নতা বেশি হবে এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হবে। তারপরে এই জাতীয় মাছের বৃদ্ধি হার বেশি হবে, মৃত্যু হার কম হবে। শিক্ষার্থীরা, এই প্রান্তিক চাষিরা লাভবান হবে। সুতরাং আমরা কি করতে পারি? উপরোক্ত এই সমস্ত ব্যবস্থাগুলোকে আমরা যদি আমাদের গুরুত্বের সাথে দেখি, তাহলে অবশ্যই আমরা প্রাকৃতিক ন্যাচারাল কনজারভেশন কাজটি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। অর্থাৎ ওই জাতীয় মাছের প্রাকৃতিক সংরক্ষণটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। যে পয়েন্টসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে সেই কাজগুলো করতে হবে, নজর দিতে হবে। তাহলে অবশ্যই আমাদের এই সুস্বাদু মাছ, রুই মাছ, যার খুব দ্রুত বৃদ্ধি পায়, যা আমাদের প্রোটিনের একটা ঘাটতি খুব দ্রুত পূরণ করতে পারে, তাকে আমরা সংরক্ষণ করতে পারবো। তো শিক্ষার্থীরা, আরেকটু তোমরা লক্ষ্য করো, আরেকটা পয়েন্টস তোমরা লিখো। সেটা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে সংক্ষেপে আমরা রুই মাছের গুরুত্বটা জেনে নিই। রুই মাছ কেন আমরা খাবো? তাহলে তোমরা এবার আরেকটি পয়েন্টস দেখো, রুই মাছের গুরুত্ব। কেন আমরা রুই মাছের কেন গুরুত্ব আছে, এটা আমরা সংক্ষেপে দুইটা পয়েন্টস তোমাদেরকে ধরে তুলে ধরছি। তো রুই মাছের গুরুত্বটা অনেক সময় আসে। রুই মাছের গুরুত্ব, রুই মাছের গুরুত্ব লিখো। তাহলে তোমরা
তোমরা তো জানোই রুই মাছটা কেন গুরুত্বপূর্ণ। আমিষের চাহিদা পূরণের জন্য আমরা প্রথমেই বলবো প্রোটিন বা আমিষের চাহিদা পূরণের জন্য অবশ্যই রুই মাছের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা লিখতে পারি যে 1 নাম্বার দিতে পারি আমিষের চাহিদা পূরণের জন্য। আমি এভাবেই দিলাম আমিষের চাহিদা পূরণের জন্য, আমিষের চাহিদা পূরণ। শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো পূরণের জন্য। তাহলে আমিষের চাহিদা পূরণের জন্য আমরা রুই মাছকে গুরুত্ব দিব, কারণ আমাদের খাদ্যের একটি অন্যতম উপাদান হচ্ছে আমিষ। তো দেহ গঠনের জন্য এটা অত্যন্ত অত্যাবশ্যকীয়, আমরা সবাই জানি। তাহলে শিক্ষার্থীরা এই দেশের মানুষের অধিকাংশ আমিষের চাহিদা পূরণ হচ্ছে যেহেতু মাছ থেকে, আর সেক্ষেত্রে অবশ্যই রুই মাছের অবদানটা অনেক বেশি। তাহলে আমিষের চাহিদা পূরণের জন্য আমরা অবশ্যই মৎস্য সংরক্ষণের ক্ষেত্রগুলোকে আমরা নিশ্চিত করব এবং আমিষের চাহিদাটা পূরণে সচেতন হব। তাহলে শিক্ষার্থীরা প্রজাতি সংরক্ষণের ক্ষেত্রে আরেকটি পয়েন্টস, প্রজাতি সংরক্ষণের ক্ষেত্রে প্রজাতি আমরা রুই মাছের প্রয়োজনীয়তা আছে প্রজাতি সংরক্ষণের জন্য। তাহলে সেক্ষেত্রে দেখো প্রজাতি সংরক্ষণের জন্য আমরা রুই মাছটাকে বেছে নিতে পারি, কারণ কি হচ্ছে যে বর্তমানে যে আইনানুগ শিক্ষার্থীরা বর্তমানে অধিক হারে মাছ শিকার করা হচ্ছে। ফলে কি হচ্ছে, শিকার ফলে মাছের প্রজাতির সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। তো মাছের এই প্রজাতিগুলো যদি দ্রুত কমে যায় তাহলে প্রজাতি সংরক্ষণের জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই সরকারিভাবে আমাদের মাছের অভয়াশ্রমটা তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা মাছের যে অভয়াশ্রমটা সৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া মাছগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। শিক্ষার্থীরা এই অধ্যায়টি আজকে আমি শেষ করলাম। অনেক দিন লেগেছে আসলে, খুব দ্রুত পড়িয়ে দিলে হয়তো আমি পড়িয়ে দিতে পারবো, তোমাদের কিছুই শেখা হবে না। তোমাদের কথা চিন্তা করেই আমি প্রতিটা টপিক ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি যতটাই বুঝাই না কেন তোমাদের নিজেদের চর্চা করতে হবে, তোমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, না দেখে লেখার অভ্যাসটা করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের বাংলা ক্লাস হয়তো শুরু হয়ে গেছে, আজকে আমার এই অধ্যায়টি শেষ হলো। পরবর্তী ক্লাসে আমি নতুন একটি অধ্যায় নিয়ে অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় অর্থাৎ শারীরতত্ত্ব, উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অধ্যায়টি একটু দেখে নিও। আশা করছি তোমরা সবাই পড়াশোনা করবে এবং নিয়মিত লাইভে উপস্থিত থাকবে এবং পরবর্তীতে ক্লাসের পরে আবার নিজেরা পড়াশোনা করবে। তাহলে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফিজ।